আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। দেশে ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত আবারও বন্ধ ঘোষণা। তীব্র তাপপ্রবাহে ক্ষতির মুখে দেশের কৃষিখাত। খরতাপ ও অনাবৃষ্টির সাথে পানির অভাবে ফসল উৎপাদন ও মাছ চাষ ব্যাহত। থাইল্যান্ডে ৬ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। সফরে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগদান। নিউ ইয়র্কে ২ বাংলাদেশি হত্যায় জড়িত ব্যক্তির ছবি প্রকাশ করে তথ্যের জন্য পুরস্কার ঘোষণা। দৃষ্টান্তমূলক শাস্তি চান প্রবাসী ও স্বজনরা। এবং চ্যানেল আই অনলাইনে বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস চালু। অডিও বাটনে ক্লিক করেই শোনা যাবে পুরো সংবাদ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে কানাডার এডমন্টনে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক আয়োজনের খবর। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ। দিনের বেলায় যাদের বাইরে কাজ করতে হয় তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এ ধরনের মানুষের আয় উপার্জনেও ভাটা পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে বিগত ৩০ বছরের মধ্যে এবারই দেশের গড় তাপমাত্রা সবচেয়ে বেশি এবং ১ মের আগে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। কিছুদিন বৃষ্টি হলেও মে মাসে ২-১টি তীব্র তাপপ্রবাহ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আব্দুর রবের ক্যামেরায় তাফহিমুল ইসলাম সুজনের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহে স্বস্তিতে নেই ছোট্ট শালিক পাখিটিও। জীবন জীবিকার তাগিদে কাজের জন্য বেরিয়েছিলেন শ্রমজীবী এই ব্যক্তি। তীব্র গরমে বিপর্যস্ত অবস্থা তার। অসুস্থ হয়, তারপরে মনে হয় 1 ঘন্টা কাজ হলে 2-3 ঘন্টা বসে থাকতে হয়। তারপরেও মনে করেন না চলালেও হয় না। এই বর্তমান প্রস্তুতি, গাড়ি জমা ভাত বিল দিয়ে বর্তমান 500 টাকাও টিকে না, কারণ বেশিক্ষণ তো রোডে থাকতে পারতেছি না এই গরমের জন্য। তাপপ্রবাহে বেশি কষ্টে আছেন তার মতো খেতে খাওয়ার দিনমজুর, রিক্সা চালক ও নির্মাণ শ্রমিকরা। 10 মিনিট জিরাইতে গেলে মনে করেন যে আপনার কাজেরও ক্ষতি হইতেছে, শরীরের সমস্যা হইতেছে, অতিরিক্ত ঘাম ধরতেছে শরীরের। তীব্র গরমে এমনই বিপর্যস্ত পুরো জনজীবন। সেই কষ্ট, গরমের মধ্যে থাকা যায় না, মাথা ভাগাত না আছে। এটা নামে দম নিয়ে ফির একটা ভাড়া ধর্ম, এইভাবে গাড়ি চালাবানো দিই। 3-4টা পুষ পালন লাগে, ছাত্র করে লেখাপড়া খরচা দেন লাগে, বইয়ে থাকলে তো আর চলবে না। যখন বিরক্ত লাগতো তখন আমরা ছায়াতে যাই, রেস্ট করি। 1 মের আগে স্বস্তির সংবাদ না থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2 মের পরের কয়েকদিন সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। বজ্র মেঘ তৈরির প্রবণতা 2 তারিখ থেকেই 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। বিশেষ করে দেশের মধ্যভাগ হয়ে একদম পূর্বাঞ্চল পর্যন্ত এই ধরনের বজ্রমেঘ তৈরি হলে এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা 2 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। মে মাসের মাঝামাঝি থেকে দেশে আবারও তীব্র তাপপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাফহিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। চলমান তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। আর খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর এবং পটুয়াখালী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ থাকবে। তবে হাইকোর্ট সারা দেশে এসির ব্যবস্থা ছাড়া সব মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে
শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করবে শিক্ষা মন্ত্রণালয়। মাজহারুল হক মান্নার রিপোর্ট। চলমান তার প্রবাহে হিট স্ট্রোকে সারা দেশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পর 28শে এপ্রিল থেকে আবারও খোলা রাখার সিদ্ধান্ত দেয় মন্ত্রণালয়। বিষয়টি হাইকোর্টের নজরে এনে প্রতিকার চান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট। কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে। তো কোর্ট বলছে এই মৃত্যুর দায় কে নিবে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় নিবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে? তো কোর্ট সপ্রণিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে, যেসব হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এ লেভেল, ও লেভেল এবং পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে, এই আদেশের আওতামুক্ত থাকবে। হাইকোর্টের আদেশের পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে। এসি নেই এমন সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্ট আদেশ দিলেও মন্ত্রণালয় বলছে, আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর এবং পটুয়াখালী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 30শে এপ্রিল বন্ধ থাকবে। হাইকোর্টের আদেশের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব, কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। হাইকোর্ট আদেশে বলেন, এসি আছে এমন বিদ্যালয় ও কলেজ এবং বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। গরমের কারণে 5 জেলায় সোমবার মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত থাকলেও অনেক স্কুলই সময়মতো নোটিশ দিতে না পারায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে ফিরে আসে। আবার সরকারি নির্দেশনা না মেনে খোলা ছিল কিছু মাধ্যমিক স্কুল। প্রাথমিকে খোলা রাখার সিদ্ধান্ত থাকলেও শিক্ষকের অনুপস্থিতির কারণে অনেক স্কুলে পাঠদান হয়নি। তবে শিক্ষা মন্ত্রণালয় বলছে সবকিছু চলছে ঠিকঠাকভাবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। তীব্র গরমে অস্থির সময় পার করছে বাংলাদেশ। হিট স্ট্রোকে বাড়ছে মৃত্যু। বারবারই হিট অ্যালার্ট বাড়াচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখার ঘোষণা আসে রোববার রাত 8টার দিকে। তবে সেই ঘোষণা স্কুলগুলোতে সরকারি আদেশ হিসেবে যায়নি। অনেক স্কুলের শিক্ষার্থীরাই বন্ধের কথা না জেনে স্কুলে গিয়ে ফিরে যায়। রাজধানীর কোনো কোনো স্কুলে সরকারি নির্দেশ উপেক্ষা করে ক্লাস হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ বিষয়ে সেমিনার শেষে শিক্ষা প্রতিমন্ত্রী স্কুল খোলা ও বন্ধ রাখার বিষয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, সরকারের আদেশ বাস্তবায়ন করা উচিত। আমার যে স্কুলটা, আমি যদি বলি যে না আমার ছেলে মেয়েদের কষ্ট হবে, আমরা নিয়ে রাখি, ছেড়ে দিই ওদেরকে বা ভালো জায়গায় রাখি, এটা করতে পারতো। এটা মানবিক মানুষ হিসেবে সবাই করবে। ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 8ম শ্রেণী পর্যন্ত। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী মাধ্যমিক স্তর হলেও এই বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় হওয়ায় খোলা ছিল। শিক্ষার্থীরা বলছেন, তীব্র গরমে ভালো নেই তারা। প্রচন্ড গরম। আচ্ছা, ঠান্ডা। এটা কি পানি? হ্যাঁ, পানি। একেবারে বরফ সহ নিয়ে এসছো দেখি। আসলে গরম তো গলা শুকিয়ে যায়, জন্য একটু পরপর পানি খাওয়া লাগে। এখন তো অনেক বেশি গরম, বাইরে বাইরে হওয়াও যায় না। খুব গরম, গরমে ক্লাস করতে খুব কষ্ট হয় আমাদের। স্কুলে তো বাতাস আছে, স্কুলের লেগার টাইমটা 6 ঘন্টা, 3 ঘন্টার থেকে 1 ঘন্টা দিচ্ছে। এটা ঠিক আছে না? জি, প্রচণ্ড গরম, বাচ্চাদের আসতে কষ্ট হয়। এখন তারপর তো আসতে হবে। কিন্ডারগার্টেন অবস্থা তো করণীয় অবস্থা, শোচনীয় অবস্থাদের অবস্থা। কারণ হচ্ছে মানে ছোটো রুমের ভিতরে গেঞ্জি পরিবেশের মধ্যে অতটা গরম হয় না। অনেক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাসে গেলেও শিক্ষক না যাওয়ায় পাঠদান হয়নি। টিচার আয় নাই। আয় নাই কেন?
কখন থেকে আসে নাই? অনেকক্ষণ হয়েছে। মানে একটা ক্লাসও হয়েছে আজকে? জি না, আসে নাই, আজকে আসেই না। তোমরা একা একা বসে আছো। রাব্বি, তোমার চুল কই? আমি গাড়িটা ফালাইছি। কেন? গরমের কারণে। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীর শিখন ঘাটতি কাটাতে এরপর থেকে কেন্দ্রীয়ভাবে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হবে না। তবে যেসব এলাকার তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে যাবে, স্থানীয় কর্তৃপক্ষ চাইলে বন্ধ ঘোষণা করতে পারবে। তীব্র গরমে স্কুল ছুটি নিয়ে যেন কর্তৃপক্ষের এক হযবরল পরিস্থিতি। মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন অঞ্চলে যখন বন্ধ, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলছে তখন সারা বাংলাদেশে। আবার একই সঙ্গে যেসব বিদ্যালয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ আছে সেখানেও ক্লাস করতে কোনো বারণ নেই। এমন একটা পরিস্থিতিতে যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন, মন্ত্রণালয় যখন ছুটি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগে তখন অভিভাবক এবং শিক্ষার্থীরা কই যাবে? ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। দেশজুড়ে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের কারণে গরমজনিত নানা রোগ বেড়েছে। বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় সূর্যের তাপে থাকলে তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে মানুষের হিট স্ট্রোক হয়। শ্রমজীবী মানুষ ঝুঁকিতে রয়েছেন সবচেয়ে বেশি। এ অবস্থায় পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ ও প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তীব্র তাপপ্রবণ এলাকায় জরুরি চিকিৎসা বিষয়ে চলছে সচেতনতামূলক কর্মসূচি। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দেশে প্রায় টানা ১ মাস ধরে চলছে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ। এত দীর্ঘ সময় এমন তাপপ্রবাহ এবারই প্রথম। অসহনীয় তাপমাত্রায় বাড়ছে জ্বর, বমি ও শরীরে র্যাশ সহ গরমজনিত রোগের প্রকোপ। অতিরিক্ত জ্বর সহ হিট স্ট্রোকের লক্ষণ নিয়ে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন জরুরি বিভাগে আসেন ইউনিস মিয়া। গরমের সাথে জ্বর, অনেক প্রচুর জ্বর হইতেছে, অনেক জ্বরে বমি চলে। আমার মুখ জ্বলে যেতেছে গরমে, আমার মাথা টঙ্গিতে রয়েছে, অনেক গরমে কিছু করতে পারতেছি না খাইতে পারি না কিছু করতে পারি। ঢাকা মেডিকেল 2 এর জরুরি বিভাগে সোমবার সকালে মুসা নামে 23 বছরের এক তরুণের মৃত্যু হয়েছে। স্বজনরা জানিয়েছেন, প্রচণ্ড জ্বরে আক্রান্ত মুসার শরীরের তাপমাত্রা কমছিল না। গতরাতে বমি শুরু হলে মুসাকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। দেখি বমি করতেছে, পরে মায়ের দেখছে যে সকালবেলা 6টা বাজে বমি করতেছে, আমি সাথে সাথে নিয়ে পড়ছি। চিকিৎসকরা বলছেন, চলমান তীব্র তাপপ্রবাহের কারণে মানবদেহে তাপ সহ্য করা ও নিয়ন্ত্রণের ক্ষমতা হারালে হিট স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়। হিট স্ট্রোকের আগে শরীরে কিছু লক্ষণ দেখা দেয়, সেগুলো আমলে নিয়ে পর্যাপ্ত পানি পান ও তরল খাবার খাওয়া, ছায়ায় অবস্থান করা এবং দীর্ঘ সময় প্রখর রোদে না থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই স্কিন যখন আর কোনো টেম্পারেচার রেগুলেট করতে পারে না তখন সেটা স্ট্রোকে যায় এবং টেম্পারেচার রেগুলেটিং সিস্টেম ফেল করে, সেটাই হচ্ছে হিট স্ট্রোক। এটা বেশ ঝামেলার এবং এটার জন্য হাসপাতালে অ্যাডমিশন বাধ্যতামূলক এবং তাকে হাসপাতালে স্পেশাল কেয়ারে রাখতে হয়। গরমজনিত রোগ এবং হিট স্ট্রোকের ঝুঁকি মোকাবেলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন মজুত করা হচ্ছে। সোডিয়াম ইলেকট্রোলাইট বা তরল অংশ যেটা চলে যায়, যার ফলে তারা ক্লান্ত বোধ করে এবং তাদের মানে হাইপোভলিউমিয়া হয়, তাদের যে রক্তের পরিমাণটা মানে শরীরে যে পরিমাণ পানির দরকার সেটা থাকে না। কিছু জায়গা আমরা ইয়ারমার্ক করে রেখেছি যে এখানে যদি প্রয়োজন হয় আমাদের নর্মাল বেডে আমরা হয়তো যদি সংকলন না হয় তাহলে সেখানে হয়তো আমরা রাখবো। রাজধানী সহ তীব্র তাপপ্রবণ এলাকার মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে সভা ও সেমিনার করে হিট স্ট্রোক ও গরমজনিত সমস্যায় জরুরি চিকিৎসার তথ্য দেয়া হচ্ছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। তীব্র দাবদাহের প্রভাবে ক্ষতির মুখে দেশের কৃষিখাত। প্রচণ্ড রোদ ও অনাবৃষ্টিতে পুড়ছে ফসলি ক্ষেত। পুকুরের পানি শুকিয়ে যাওয়ায় মাছ চাষ ব্যাহত হচ্ছে। রোদ ও খরায় ফসলে রোগবালাই ও পোকার আক্রমণও বাড়ছে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্যে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গরম ও অনাবৃষ্টিতে সারা দেশে পুকুরের পানি শুকিয়ে যাচ্ছে। বারবার সেচ দিয়েও মাছ রক্ষা করা যাচ্ছে না। গাইবান্ধায় চলতি খরিফ মৌসুমে বেগুন, পটল, ঢেঁড়স, ঝিঙে, মরিচ ও কলাসহ নানা ফসল আবাদ করেছেন কৃষক।
তীব্র তাপ প্রবাহে খেতেই পুড়ছে এসব ফসল। আমাদের পূর্বেও এত তাপ আমি দেখিনি, আমার আবাদ করার বয়সে হয়তো তাপ হয়েছে, চৈত মাসে একটু তাপ থাকে, কিন্তু এইবারে এত তাপ যে তাপে কামলা পাট আমার জমিতে কাজ করতেছে না, নিজেও থাকা যাচ্ছে না। ফসল আমার জমির বেগুন, তারপরে করলা, বিভিন্ন গাছ গাছালির তাপে মারা যায়, পানি দিলে মাটির গ্যাস হয়ে ফসল মারা যাচ্ছে। কাজ কাম তো মনে করেন মাঠে থাকাই যাচ্ছে না, শরীরের অবস্থাও খারাপ। আর ক্ষেত খাবার মনে করেন 3 বার করে পানি দেওয়া পড়ছে, তবুও মনে করেন যে পোকার আক্রমণ থেকে এখনো বাঁচা যাচ্ছে না। মাটি গিয়ে হয়ে গেছে, তামার গের মতন হয়ে গেছে। যত পানি দিলেও পানিটা একদিনে শুষে নেয়, পরের দিনে খুব একটা আবাদ ছাড়ছে না, পোকা ধরছে। সেচ দেওয়া লাগিচ্ছে, সেচ দিয়ে তো উবেলাই, সেচ দিয়ে আজকে থেকে কালকে পানি থাকে না, আর শুকিয়ে যাচ্ছে। পানি প্রচণ্ড গরম, আমরা মোটর চালু করলাম, মোটরে সারাদিন পানি দিয়ে রাতে কিছুক্ষণ কারেন্ট গেলে মতো সে পানিটা শেষ হয়ে যায়, মানে মানুষই তো টেকান যাচ্ছে না, আর মাছটা কিভাবে টেকে। দাবদাহ ও অনাবৃষ্টিতে ফসল বাঁচাতে কৃষককে পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। নিয়মিতভাবে যদি ঝাঁঝরি বা কোনো কিছুর মাধ্যমে যদি হালকা সেচ দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের গাছগুলো রক্ষা পাবে। আর শাকসবজির ক্ষেত্রে আসলে এই তাপমাত্রাটা অবশ্যই অসহনীয়। এই তাপমাত্রার কারণে ফলমূল ছোট হয়ে যাবে, গাছের পাতা মরে যাওয়ার মতো হবে, সেই ক্ষেত্রে অবশ্যই সেচের কোনো বিকল্প নাই। আর অবশ্যই বালাইনাশক একটা হালকা সাইবারমেথ্রিন বা এই জাতীয় কোনো বালাইনাশক যদি ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে হয়তো গাছের রোগ পোকামাকড়ের আক্রমণটা কমে যাবে। রোগবালাই ও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করতে নানা ধরনের কীটনাশক ব্যবহার করছেন কৃষক, এতে উৎপাদন ব্যয়ও বেড়ে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, বৃষ্টির দেখা নেই, নষ্ট হচ্ছে ফসল, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হিট স্ট্রোকে মানুষের মৃত্যু হচ্ছে, মারা যাচ্ছে পশু পাখিও। তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করা হচ্ছে। সোমবার দক্ষিণ বনশ্রীর কেন্দ্রীয় জামে মসজিদের রাস্তায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। পৃথিবীকে শীতল করতে বৃষ্টি কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা। এবার অন্যান্য খবর। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল 11:25 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে সময় মন্ত্রিসভার সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এর আগে ব্যাংককের স্থানীয় সময় সকাল 10:10 বিমানটি ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিনের আমন্ত্রণে এই সফরে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে 2 বাংলাদেশি হত্যায় জড়িতদের একজনের ছবি প্রকাশ করে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে $৭,৫০০ পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নিউ ইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদের পাঠানো তথ্যে জাকিয়া আক্তারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের বাফেলোর জেনার স্ট্রিটে বন্দুকধারীদের গুলিতে 2 প্রবাসী বাংলাদেশি নিহতের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসীরা। নিউ ইয়র্কের স্থানীয় সময় রোববার দুপুরে ফিলমোর এভিনিউয়ের বাফেলো মুসলিম সেন্টারে আয়োজিত বিক্ষোভে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তারাও যোগ দেন। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন বাফেলো সিটি মেয়র ব্রাউন এবং পুলিশ কমিশনার জোসেফ এ গ্রামাগলিয়া। তারা এই ঘটনার নিন্দা জানান, উপযুক্ত বিচার হবে বলেও আশা প্রকাশ করেন তারা। This individual, in my estimation, is a danger to the entire community. Anytime there is a homicide, there is a killing in the city of Buffalo, it is one too many. And when any homicide occurs in the city of Buffalo, we want justice.
জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে তারা যেখানেই যাক তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং ওনারা সবসময় আমাদের বাংলাদেশের কমিউনিটির সাথে আছেন। অচিরেই আমরা একটা বাংলাদেশি কমিউনিটিকে আমরা বড় ধরনের সিটি হলের সামনে আমরা বড় ডেমনস্ট্রেশন করব। আমরা আইনের মাধ্যমে আমাদের এই হত্যার বিচার চাই এবং এই হত্যার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হত্যায় জড়িত একজনের ছবি প্রকাশ করেছে বাফেলো পুলিশ ডিপার্টমেন্ট। ওই ব্যক্তি সম্পর্কে তথ্য দিতে $7,500 মার্কিন পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। শনিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দুপুর 12টায় বন্দুকধারীদের গুলিতে সিলেটের আবু সালে মোহাম্মদ ইউসুফ ও কুমিল্লার বাবুল মিয়া নিহত হন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে গুলিতে 2 প্রবাসী বাংলাদেশি নিহতের ঘটনায় সিলেট ও কুমিল্লায় তাদের পরিবারে চলছে শোক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। মরদেহ দেশে আনার বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে পরিবার। জাকিয়া আক্তারের আরেকটি রিপোর্ট। 10 মাস আগেই স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সিলেটের আবু সালে মোহাম্মদ ইউসুফ। সেখানে একটি প্রিন্টিং কোম্পানিতে কাজ করছিলেন তিনি। তার পরিবারের অন্য সদস্যরা সিলেট শহরের মেজর টিলায় বসবাস করেন। ইউসুফের মৃত্যুর খবরে মেজর টিলার বাসায় ভিড় করেন আত্মীয় স্বজনরা। পারিবারিকভাবে আমরা খুবই মর্মাহত। দেশবাসীর কাছে জানাতে চাই আমার ভাতিজার জন্য আপনারা দোয়া করবেন। কারো সমস্যা দেখলে, কারো প্রবলেম দেখলে হে আগে আইতো সবসময়, আর আজকে তার প্রাণটা গেল এই কারণে। কুমিল্লার বাবুল মিয়া বাফেলোর জেনার স্ট্রিটে একটি বাসায় রং করার কাজে ছিলেন। সে সময় দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন। বাবুল মিয়ার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে শোক নেমে আসে। স্বজনরা জানান, বাবুল মিয়া 1 বছর আগে ভার্জিনিয়ার অঙ্গরাজ্য থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিউ ইয়র্কের বাফেলোতে স্থায়ীভাবে বসবাসের জন্য যান। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহত 2 প্রবাসী বাংলাদেশির স্বজনরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। ষষ্ঠ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্য সময়ের চেয়ে প্রতি কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ ও আনসার বাড়ানো হবে। প্রতি কেন্দ্রে 6 জন অস্ত্রধারী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 17 থেকে 18 জন সদস্য মোতায়েন থাকবে। সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে উপজেলা নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী উপজেলা নির্বাচনে সহিংসতার কোনো খবর নেই। তবু প্রার্থী বেশি হওয়ায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সমন্বয় সেলটা সকল বাহিনীর প্রতিনিধিদের সমন্বয় এবং গত সংসদ নির্বাচনের আদলে সকল ধরনের নির্বাচন সংক্রান্ত কমপ্লেইন আমরা 999-এর মাধ্যমে এটা গ্রহণ করা হবে এবং একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে ম্যানেজ করা হবে। প্রতিটি কমপ্লেইন আসার পর থেকে এটা কিভাবে নিষ্পত্তি হলো, কে এটা দেখলো, সব কিছু ট্র্যাকিং থাকবে এবং একটা টিম এখানে বসে দেখভাল করবে। স্থানীয় নির্বাচন, উপজেলা নির্বাচন সবসময় একটা কম্পিটিটিভ হয় এবং এখানে প্রত্যেকটা প্রার্থী মানে ভিজিলেন্স থাকে, তাদের সরব উপস্থিতি থাকে, ভোটাররাও অ্যাক্টিভ থাকে, সমর্থকরাও অ্যাক্টিভ থাকে। তা সরকার কোনো রকম সুযোগ দিতে চায় না, কোনো চান্স নিতে চায় না যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে। এই জন্য আগাম প্রস্তুতি হিসাবে আমরা সর্বোচ্চ ফোর্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। ভয়াল সেই 29শে এপ্রিলের 33 বছর পূর্ণ হয়েছে। 1991 সালের এই দিনের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ভয়াবহতা মনে হলেও আজও শিউরে ওঠেন উপকূলের মানুষ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এদিন চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চল পরিণত হয় এক মৃত্যু উপত্যকায়। প্রায় 1,38,000 মানুষ প্রাণ হারান। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হন প্রায় 1 কোটি মানুষ। এদিনে উপকূলীয় অঞ্চলে প্রায় 250 কিলোমিটার বেগে আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূলীয় এলাকা। সে সময় প্রায় 10 লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিন সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে নিহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণ করা হয়। বাংলা ভাষায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস চালু করেছে চ্যানেল আই অনলাইন। এর ফলে মোবাইল ফোন কিংবা কম্পিউটারে সংবাদ পড়ার দরকার হবে না। চ্যানেল আই অনলাইনের যে কোনো সংবাদের অডিও বাটনে ক্লিক করলে পুরো সংবাদটি শোনা যাবে।
কিছু অনলাইন সংবাদ মাধ্যমে বিচ্ছিন্নভাবে অডিও থাকলেও বিশ্বজুড়ে বাংলা ভাষার সাইটগুলোর মধ্যে চ্যানেল আই অনলাইনই প্রথম এমন ব্যবস্থা চালু করেছে যেখানে টেক্সট সংবাদের সঙ্গে এর অডিও ভার্সন থাকছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে চ্যানেল আই এর নতুন এ সংযোজন সুবিধা পেতে ভিজিট করুন www.channelionline.com। আমরা যে দেখি যে বাংলাদেশি টেলিভিশন এবং ডিজিটাল অনলাইন মাধ্যমের ইতিহাসে চ্যানেল আই নেতৃস্থানীয় ভূমিকা রেখেছে এবং রেখে চলেছে। আমাদের যে নতুন পডকাস্ট সার্ভিস, পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস, এটা একটা নতুন সংযোজন। এর মাধ্যমে কি হবে যে একজন অডিয়েন্স যিনি মোবাইল ফোনে বা ল্যাপটপে বা ডেস্কটপে অথবা ট্যাবে আমাদের সাইটে নিউজ দেখছেন, তিনি চাইলে আর তার ওই নিউজটা না পড়লেও চলবে, শুধুমাত্র আমাদের অডিও ভার্সনে ক্লিক করলেই, এরকম আমি দেখাই যে এই সংবাদটা যুদ্ধবিরতির আলোচনার জন্য সৌদি আরবে ব্লিংকেন, এখানে আমি নিউজটা পড়তে চাই না, ধরলাম আমি ব্যস্ত, এই মুহূর্তে আমি অন্য অনেক কাজ করছি, বাট আমি আমার কাজের মধ্যে নিউজটা জেনে নিতে চাই, তাহলে জাস্ট এই খবরটি পডকাস্টে শুনুন, এই জায়গাতে উনি ক্লিক করলেই ওনার কানে সেটা বাজতে থাকবে। তো বিষয়টা হচ্ছে যে এটা আসলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা এখানে রোল আছে। আমরা দেখছি যে ইন্টারনেটের এই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে এসছে, আবার অনেক সম্ভাবনার দ্বারও খুলেছে। আমাদের এই পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস সেটার একটা উজ্জ্বল উদাহরণ। এর আগে বিভিন্ন সাইটে বিভিন্ন রকম পডকাস্ট ছিল, কিন্তু যে নিউজটা আমি দেখছি বা পড়ছি সেই নিউজটারই হুবহু পূর্ণাঙ্গ অডিও ভার্সন। এটা শুধু বাংলাদেশ না, বাংলা ভাষী যে কোনো নিউজ সাইটের মধ্যে, যে কোনো সংবাদ মাধ্যমের ক্ষেত্রে চ্যানেল আই এটা প্রথম করেছে। এই জন্য এটা ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন, আমাদের আইটি ডিপার্টমেন্টের মেহরাব, সাব্বির সহ অন্য যারা এবং আমাদের সহকর্মী যারা, সকলকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আশা করছি যে আমাদের অডিয়েন্স, চ্যানেল আইয়ের যে অডিয়েন্স, চ্যানেল অনলাইনের যে পাঠক, দর্শক, শ্রোতা, তারা এটাকে সাদরে গ্রহণ করবে। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেজন্য সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকের ৩৫ বছর উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা ও গৃহহীনদের পুনর্বাসনে কাজ করছে সরকার। আলোচকরা বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন টেকসই হবে না। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। দেশে স্বাস্থ্য, শিক্ষা, দুর্যোগ মোকাবেলা ও পুনর্বাসন সহ উন্নয়নের নানা ক্ষেত্রে সরকারের পাশাপাশি কাজ করছে দেশি বিদেশি বিভিন্ন বেসরকারি সংস্থা। সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র তাদের ৩৫ বছর উদযাপন করল। প্রতিপাদ্য জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করবে ভবিষ্যতের রূপান্তর। ডিএসকে ৩৫ বছরে সমাজে প্রান্তিক মানুষের অংশীদারত্ব ও উন্নয়ন নিশ্চিত না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলেন বক্তারা। বাংলাদেশের সমাজ পরিবর্তনের জন্য খেটে খাওয়া মানুষকে যদি যুক্ত করতে হয়, তাহলে তার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষাকে নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়ার জন্য আগাতে চাই, তাহলে অবশ্যই এই মানুষগুলোর সামাজিক মানবিক উন্নতিটাও সাথে সাথে দেখতে হবে। জিএসটির মতো প্রতিষ্ঠানগুলো যারাই গ্রামে বিভিন্ন মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, সুপেয় পানির ব্যবস্থা করেছেন, তাদের আবাসিক ব্যবস্থা করেছেন, শিক্ষার ব্যবস্থা করেছেন, স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা করেছেন, তাদের মধ্যে শহরে ধাবমান হওয়ার প্রবণতা কর্মসংস্থানের জন্য সেটা অনেকটাই কমে গেছে। টেকসই উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যেটা স্বপ্ন দেখছি, আমরা স্বপ্ন দেখছি আগামী
প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে আমরা বাংলাদেশের মানুষ, আমরা সেই বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি, বঙ্গবন্ধুর স্বপ্নের দেশের মানুষ, আমরা সেটাই চাই। আমাদের প্রজন্ম যেন মাথা উঁচু করে বলতে পারে। দেশের প্রায় 25টি জেলায় নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে কাজ করছে ডিএসকে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। উন্নয়নের নামে সরকার গোটা দেশকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর খিলগাঁওয়ে তীব্র গরমে নিরাপদ পানি ও স্যালাইন বিতরণ শেষে তিনি বলেন, দেশের উন্নয়ন শুধু মুখে মুখে। তীব্র দাবদাহে সাধারণ মানুষের জন্য ক্ষমতাসীনরা কি করছে প্রশ্ন রাখেন রিজভী। ফার্স্ট হোম, সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম বানানোর তো উন্নয়ন নয়। যে উন্নয়নের ছবি দেখিয়ে আওয়ামী লীগের নেতারা আঙ্গুল ফুলে কলা গাছ, সেই উন্নয়ন তো জনগণ দেখতে চায়নি। জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায়, কিন্তু আপনি তো সেটা দেননি। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন। আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি গ্যাস চেম্বার, বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। গাজায় মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এমন চাপের মধ্যেও গাজায় রাফায় ইসরায়েলি হামলায় 27 জন নিহত হয়েছেন, যাদের 9 জনই একই পরিবারের সদস্য। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে। আন্দোলন দমাতে শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। চ্যানেল আইয়ের সহকারী ক্যামেরা পার্সন বিপ্লব কুমার রায় মারা গেছেন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছে চ্যানেল আই পরিবার। সন্ধ্যায় মানিকগঞ্জের পূর্ব দাসরায় নিজ গ্রামে শেষকৃত্য হয়েছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। স্বনামধন্য প্রসাধনী ব্র্যান্ড লাক্সের 100 বছর পূর্তি উৎসব চলছে। এই দীর্ঘ সময়ে লাক্সের সাথে যাদের পথ চলা সেই তারকাদের অনেকে এতে অংশ নিয়েছেন। দেশ এবং আন্তর্জাতিক পরিসরে লাক্সের গ্রহণযোগ্যতার বিষয়টি তুলে ধরেন বরেণ্য অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা এবং অভিনেত্রী মৌসুমী হামিদ সহ তারকারা। লাক্সের সাথে চ্যানেল আইয়ের সম্পৃক্ততার প্রশংসা করেন সংশ্লিষ্টরা। নিটোল টাটা বিশেষ সংবাদ। সত্য আর সুন্দরের আহ্বানে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে কানাডার এডমন্টনের প্রবাসী বাংলাদেশিরা। বাংলা নববর্ষ আর ঈদ উল ফিতরকে ঘিরে এই আয়োজনে বাংলা সংস্কৃতিতে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ এডমন্টন BCAE। এবার রয়েছে কৃষি সংবাদ। তরমুজের জন্য বিখ্যাত নোয়াখালীর সুবর্ণচরে এবছর ফলন বিপর্যয় হয়েছে। কৃষি বিভাগ বলছে, একই জমিতে বারবার একই ফসল আবাদ, লবণের পরিমাণ বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন আর দিতে চায় কৃষি যন্ত্র। বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদের সাথে সচিবালয়ে দেখা করে দুদেশের মধ্যে কৃষি খাতের উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশে কৃষি যান্ত্রিকীকরণে সহায়তা করতে চায় চীন, কম দামে দিতে চায় হারভেস্টার সহ অন্য কৃষি যন্ত্র। মন্ত্রী বলেন, চীন বাংলাদেশের কৃষি আধুনিকায়নে কারিগরি সহায়তা দিতে চায়। বিভিন্ন ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্টের বিষয় ওনারা আরও বাড়াবে, বিশেষ করে কৃষিক্ষেত্রে। আমরা অনেক মেশিনারি তাদের দেশ থেকে কিন্তু আমরা আনি, সেটা আর বাড়াবে। আর আমাদের দেশ থেকে তারা আম আমদানি করবে, আম নিয়ে যাবে, মিষ্টি আমের জন্য তারা খুবই উৎসাহী। আমরা হারভেস্টার চাই, আমরা পাওয়ার টিলার চাই, আমাদের যেগুলো প্রয়োজন উৎপাদন বৃদ্ধির জন্য এবং সেটা ডিসকাউন্ট প্রাইসে যাতে পাই, সেটার জন্য তারা আমাদেরকে সাহায্য করবে। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। অতিরিক্ত আহরণ ও ডিম ধ্বংসের কারণে বিলুপ্তির পথে কাছিম। সাগরের পরিবেশ প্রতিবেশ ঠিক রাখতে কাছিম সংরক্ষণে উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ডিম সংগ্রহ ও সংরক্ষণ এবং তা থেকে বাচ্চা ফুটিয়ে ছানা অবমুক্ত করা হচ্ছে। পরিবেশের বন্ধু কচ্ছপ সংরক্ষণে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ভারসাম্যপূর্ণ আহরণ নিশ্চিতে জোর দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। টি-20 বিশ্বকাপের উত্তাপ শুরু। অভিনব কায়দায় সবার আগে নিউজিল্যান্ডের দল ঘোষণা ও জার্সি উন্মোচন। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। চলমান দাবদাহের মাঝে সামাজিক দায়বদ্ধতা থেকে দেশ জুড়ে 12টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ওরসালাইন ও নিরাপদ খাবার পানি বিতরণ করছে এসএমসি। রাজধানীতে প্রধান কার্যালয়ের সামনে এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির জনসাধারণের এসএমসির ওরসালাইন এন ও বোতলজাত নিরাপদ খাবার পানি বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। অন্য কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। এবার রয়েছে খেলার খবর।